হ্যালো, অদিতি, আমি তন্ময়। অদিতি তন্ময়ের বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। হ্যান্ডশেক করাও কি ঢাকা শহরে ভীষণ স্বাভাবিক? অদিতি অস্বস্তিতে পড়ে গেল। ও হাত না বাড়িয়ে নিচু গলায় সরাসরি বলল, কিছু বলবেন ভাইয়া? ভাইয়া ডাকটা তার মধ্যে আবারও হ্যান্ডশেক না করায় তন্ময় লজ্জা পেয়ে হাতটা নামিয়ে নিল। গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি তোমার গান শুনেছিলাম। অসম্ভব সুন্দর গান গাও তুমি। অদিতি ধীমে স্বরে বলল। থ্যাংক ইউ। হঠাৎই ওদের কথার মধ্যে ধ্রুবর সঙ্গপাঙ্গকে নিয়ে ক্যান্টিনে ঢুকলো। অনেকে সালাম দিল সিনিয়র হিসেবে ধ্রুবকে দেখে। ধ্রুবর চোখ সহসাই গেল ক্যান্টিনের এক পাশে বসে থাকা তন্ময় আর অদিতির দিকে। ধ্রুব ভ্রু কুচকে গেল সঙ্গে সঙ্গে। ওর কানের কাছে সুমন এসে বিড়বিড় করে বলল, ভাই, তন্ময় আবার আপনার জিনিসে নজর দিচ্ছে। দেখেন ভাবিকে যেভাবে দেখছে মনে হয় খেয়ে ফেলবে। ধ্রুব বিরক্ত হয়ে সুমনের দিকে তাকালো। চোখ দিয়ে শাসাতেই সুমন ঠোঁটে আঙ্গুল চেপে চুপ করে গেল। ধ্রুব নিজের মতো করে এগিয়ে একটা চেয়ারে বসলো। ওর পাশে বসলো থ্রি ইডিয়টস এর দল। হঠাৎই অদিতির চোখ গেল ওর সামনে। ও চমকে উঠেছে। ধ্রুব স্বয়ংবর সামনে বসা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে ক্যানের কোকোকলা গিলছে। যেভাবে অদিতি তন্ময়কে দেখছে যেন এক্ষুনি থাবা বসিয়ে দুজনকে দিনে তারা দেখিয়ে দিবে। অদিতি চেয়েছিল, চোখে চোখ পড়তে হুট করে ওর হৃদস্পন্দন বেড়ে গেল। অদিতি চমকে উঠে বুপের বাম পাশে এক হাত রাখলো। মনে পড়ে গেল ও তো ভেবেইছে ধ্রুবকে এখন থেকে ইগনোর করবে। ধ্রুব চোখে আর কখনো তাকাবে না। ওর চোখে তাকালেই বিপদ। যখনই অদিতি তাকায় ধ্রুব ইয়ামিন তখনই যেন নির্লজ্জের মতো চেয়ে থাকে অদিতির দিকে। অদিতির বুক মারাত্মকভাবে কেঁপে উঠল। তন্ময় ধ্রুবকে দেখে যেন আরো আশকারা পেল। ও বারবার অদিতিকে এটা ওটা জিজ্ঞেস করছে, অথচ অদিতি পুরো দমে ইগনোর করতে চাইলো তন্ময়কে। সিঙ্গারা এলেও ও এখন থেকে পালিয়ে যাবে। এমনিতে ওর বুক কাঁপছে, তার মধ্যে আবার ধ্রুব এক অদ্ভুত ভাবে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। অদিতি ভয়ে আতঙ্কে এবার যেন মাত্রা ছাড়াবে। তন্ময় অদিতির দিকে যেন কোনো সাড়া না পেয়ে বাঁকা চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় তন্ময়কে যেন ভস্ম করে দিতে চাইলো। তন্ময় ওর চাহনি দেখে হাসলো। পরপর আবার অদিতির দিকে চেয়ে ধ্রুবকে শুনিয়ে শুনিয়ে বলল, ক্যান আই গেট টু ওর নাম্বার? আই গেইস আমাদের প্রয়োজন পড়বে এটার। অদিতি চমকে তাকালো তন্ময়ের দিকে। সরাসরি নম্বর চেয়ে বসেছে। অদিতি সিঙ্গারা ততক্ষণে চলে এসেছে। ও সিঙ্গারার প্যাকেটটা এক হাতে চেপে অপর হাতে ব্যাগে তুলে নিল কাঁধে। তারপর উঠে দাঁড়িয়ে তন্ময়ের দিকে চেয়ে তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি আসি। বলে দ্রুত এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তন্ময় আহাম্মক হয়ে অদিতি যাওয়ার দিকে চেয়ে রইল। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতি যাওয়ার দিকে চেয়ে আছে। ওর হাতের ক্যানের অবস্থা ততক্ষণে মারাত্মক খারাপ। সমস্ত রাগ যে এটার উপরেই ঝাড়ার কারণে খ্যান দুমড়ে মুচড়ে গেছে রীতিমতো। ধ্রুব ওটা ফেলে দিয়ে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তন্ময় ধ্রুবকে এগিয়ে আসতে দেখেছে, তবু ওকে ইগনোর করার চেষ্টা করে আরাম করেই গুনগুন করে গান গাইতে গাইতেই কানে হেডফোন লাগালো। ধ্রুবর সামনে গিয়ে অদিতির চেয়ারটায় বসলো। তারপর বিশ্রী একটা হাসি দিয়ে হ্যান্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো তন্ময়, আমি ধ্রুব, ধ্রুব ইয়ামিন। ভেরি নাইস টু মিট ইউ, ধ্রুব। তন্ময় কান থেকে হেডফোনটা খুলে অমায়িকভাবে হাসার চেষ্টা করে চেয়ার থেকে উঠে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো ধ্রুবর সাথে। ধ্রুব ভ্রু কুচকে তাকালো। দুজনে চেয়ারে বসলো মুখোমুখি। তন্ময় আশেপাশে ধ্রুবর থ্রি ইডিয়টসকে দেখে সবাই ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওরা তিনজন তন্ময়কে কামড়ে কুমড়ে খেয়ে ফেলবে। খেয়ে ঢেকুর অব্দি তুলবে না। হ্যাঁ। তন্ময় ওদের দিকে চেয়ে আবারও হেসে চোখ সরিয়ে ধ্রুবকে দেখলো। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, দিনকাল কেমন যাচ্ছে? তন্ময় উত্তর দিল। ভালো, পড়াশোনার চাপ বেশি অবশ্যই। সুমন পাশ থেকে কড়া গলায় অথচ গা জ্বালানো হেসে বলল, টপারদের তো পড়ার চাপেই থাকে, আমাদের লাইফ বিন্দাস। তন্ময় সুমনের দিকে চেয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু ওর আগুন চোখ দেখে নিমেষে হাসিটুকু গিলে নিয়ে সরাসরি ধ্রুবর দিকে চেয়ে বলল, দ্য ফেমাস ধ্রুব ইয়ামিনের সঙ্গে টপারদের কোনো সখ্যতা নেই বলেই আমি জানি। আমার কাছে কেন আসা হলো শুনি। ধ্রুবর বলা লাগলো না কিছুই। পাশ থেকে ইমন টেবিলে হাত রেখে তন্ময়ের দিকে ঝুঁকলো। তন্ময় মাথাটা একটু পিছিয়ে নিল। তখন ইমন কড়া গলায় জানিয়ে দিল,
যারে মিয়া তুমি লাইন মারতেছো ওই মেয়ে আমাদের ধ্রুবর না হওয়া গার্লফ্রেন্ড, তাই চোখটা নামিয়ে আজ থেকে ওই মেয়ে তোমার ভাবি। কি ডাকবা? ভাবি। ইমন টেনে টুনে স্পষ্ট গলায় ভাবি শব্দটা কানে গেঁথে দিল তন্ময়ের। তন্ময় হাসলো ওর কথায়, যেন ইমনের কণ্ঠে কৌতুক ছিল। ও হেসেই বলল, ভাবি গার্লফ্রেন্ড? আর অদিতি? ডোন্ট বি লাইক অ্যাজ জোকার। ধ্রুব এবার নিজেই কথা বলল। অদিতি তোকে পাত্তা দিছে, তার মানে ও কমিটেড। এটুকু বোঝার জন্য আমার মনে হয় কষ্ট করা লাগে না কোনো ছেলের। তন্ময় নিজের কথায় অটুট। ও বলল, নো, আমি বিশ্বাস করলাম না। অদিতি ধ্রুবকে ভয় পায়, আমি তো সেটাই জানি। রাজু এবার রেগে গেল। ধ্রুবর সঙ্গে এমনভাবে হেয়ালিভাবে কথা বলা ওর মোটেও পছন্দ হলো না। ও দুকদম তেড়ে গিয়ে বলল, ওই পোলা ভাইয়ের লগে মজা লস, চিনোস আমাদের বাইরে? তন্ময় রাজুর থেকে চোখ সরিয়ে ধ্রুবর দিকে তাকালো, খোঁচা দিয়ে বলল, চিনব না কেন? একটা বখাটে ইউজলেস ছেলে তোমাদের ধ্রুব ভাই। ধ্রুবর পরিচয় জানতে আমাকে বেশি দূর যাওয়া লাগবে না। এই ক্যান্টিনে যারা আছে এদের যে কোনো একজনকে জিজ্ঞেস করলেই হরহর করে বলে দিবে তোমাদের ভাই কেমন আর কে। ততক্ষণে তন্ময়ের বকবকানি ধ্রুব শুনে এতক্ষণ মুখ বুজে রাগ নিয়ন্ত্রণে আনলেও এবার যেন মাত্রা ছাড়িয়ে গেল। একটা অকাতের বাইরের ছেলে ধ্রুবর পরিচয়ে চেনাচ্ছে। হ্যাঁ, রাজু আর কিচ্ছু বলবে তার আগেই ধ্রুব রেগে উঠে হিসিয়ে বলল, সব বাদ, মুদ্রা কথায় আয়। নেক্সট টাইম অদিতির পিছু নিতে দেখলে তোর বাপ মা আর ছেলের মুখ দেখবে না তন্ময়। এইখানেই কোথাও তাদের টপার ছেলেরে গেড়ে রেখে দেব। তন্ময় হাসে, টিটকারি হেসে বলে। উপস, ভয় পাইলাম। ধ্রুব ভ্রু কুচকে ফেলে। তন্ময় হাসে, ধ্রুবর দিকে ঝুঁকে এসে ধ্রুবর চোখে চোখ রাখে ভীষণ শান্ত গলায়। বুদ্ধিদীপ্ত চোখ দিয়ে ধ্রুবকে আগাগোড়া পরখ করে বলল, অদিতি তোমার গার্লফ্রেন্ড নয়, আমি জানি। আমাকে বড় গলায় হুমকি না দিয়ে ওকে নিজের প্রেমে ফেলে দেখাও। অদিতি তোমাকে ভালোবাসলে আমি নিজে তোমার কাছে স্যারেন্ডার করব স্বেচ্ছায়। ধ্রুব ভ্রু কুচকে চায়, মুখোমুখি দুটো মুখ। ধ্রুব বিরক্তি হয়ে বলে, অদিতি আমার জন্য কোনো গেম না, আমি ওকে ধ্রুব থেমে গেল হঠাৎ। ধ্রুবর দোনা মোনা দেখে তন্ময় হাসে। ওসব কথা পাত্তা না দিয়ে নিজের মতো করে বলল, জিতে দেখা ওকে বেট লাগলাম। যে হারবে সে ভার্সিটির সবার সামনে উইনারে পা ধরবে। হোয়াটস সে? ধ্রুব তাকায়। হঠাৎ করে ওর তীক্ষ্ণ চোখগুলোতে যেন উজ্জ্বলতা খেলে গেল। ও এক পর্যায়ে হেসে উঠে তন্ময়ের দিকে চেয়ে বিশ্বাসী গলায় হাত বাড়িয়ে দিয়ে বলল। পাক্কা? তন্ময় হেসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, পাক্কা। ধ্রুবর পুরো দল ওদের দুজনের দিকে ড্যাব ড্যাব চোখে চেয়েছিল পুরোটাক্ষণ। ধ্রুব নিজের স্বভাবের বাইরে গিয়ে একটা অকাতের বাইরের ছেলের সঙ্গে বেট লাগিয়েছে। ওদের যেন এই বিষয়টা বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে। ধ্রুব আপাতত ওদের আড্ডাখানায় এসে দাঁড়িয়েছে। বাকিরা তখনও ধ্রুবকে দেখে যাচ্ছে অদ্ভুত দৃষ্টিতে। ধ্রুব ইতিমধ্যে অদিতির পুরো ডিটেলস জোগাড় করে ফেলেছে। ও একজনের কাছে ফোন করলো, অদিতির সম্পর্কে সবকিছুই জেনে মাত্রই ফোন রাখলো। এবার কথা বলার সুযোগ পেয়ে ইমন কথা বলল, অবিশ্বাস্য গলায় বলল, তুই বেট লাগালি ধ্রুব? আমার বিশ্বাস হচ্ছে না। মাই গড, ওই পোলা তোর পায়ের যোগ্য নয়। ধ্রুব হাতের ক্যানটায় চুমুক দিতে দিতে গা ছাড়া ভাবে বলল, জানি। তাহলে কোন দুঃখে এমন ফালতু বেট লাগালি? ইমন এবার যেন ভীষণ বিরক্ত হলো। ধ্রুব ক্যানটা আঙ্গুলের ফাঁকে নিয়ে ঝাঁকিয়ে আবারও চুমুক দিল। তারপর বিশ্রী হেসে বলল, কারণ হি নিডস সামথিং স্পাইসি। কেউ বুঝলো না ধ্রুব কি বোঝাতে চাইছে। রাজু বলল, মানে ভাই? ধ্রুব ক্যান ফেলে দিল রাস্তাতে। জিন্সের পকেটে দুহাত ঢুকিয়ে লাফিয়ে লাফিয়ে ক্যানকে জুতো দিয়ে বলের মতো গড়িয়ে সামনে নিতে নিতে বলল, মানেটা হচ্ছে ফ্রম নাও আই ক্যান সি তন্ময় ভার্সিটির সবার সামনে আমার পা ছুঁয়েছে, আর আমি ওর মুখের মধ্যে লাথি দিচ্ছি। ইমন বলল, তার মানে তুই একদম শিওর অদিতি তোকেই ভালোবাসবে? ধ্রুব একদম চুপ হয়ে গেল। কথা বাড়ালো না এই প্রশ্নে। নিজের মতো করে ক্যান নিয়ে খেলছে সে। সুমন কিছুটা ভাবুক হয়ে বলল, ভাই, ভাবিকে পটানো এত সহজ হবে না আমার মনে হয়। এত ভয় এনার ভিতরে আপনাকে দেখলেই তো পালিয়ে যায়। ধ্রুব এবার কিছুটা হাসলো। সুমনের দিকে চেয়ে মৃদু হেসে আবার মুখ গম্ভীর করে খেলায় মন দিয়ে বলল,
আর পালাবে না, আমি এসে গেছি। ধ্রুব ক্যানটা গড়িয়ে নিতে নিতে নিজের বাইকের সামনে গিয়ে এলো। ক্যানটা আবারও জুতো দিয়ে পিষে দুমড়ে মুচড়ে ছুঁড়ে ফেলে বাইকে চড়ে বসলো। ইমন বলল, কোথায় যাচ্ছিস এখন আবার? ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করতে করতে জবাব দিল ছোট্ট করে, মহাখালী। তোদের ফ্যাক্টরিতে? হুম, আমাকে দেখে যার আত্মা কাঁপে, দেখি তার কাঁপুনি কমাতে পারি কিনা। অদিতি সবে টিউশন করিয়ে বেরিয়েছে, ওর জন্য ধ্রুব ওদের ফ্যাক্টরির সামনে এসে দাঁড়িয়েছে। ও এদিকে দাঁড়াতে গলির মোড়ে যতগুলো ছেলেপেলে আড্ডা দিচ্ছিল সবাই সুসুর করে চলে এলো সেখান থেকে। ধ্রুব ওদের যাওয়ার দিকে চেয়ে বাঁকা হাসে। যখন কেউ ধ্রুবকে ভয় পায় ওর ভীষণ ভালো লাগে, আত্মিক একটা তৃপ্তি মেলে তখন। ধ্রুব একটা তৈরি দেয়ালের উপর বসে পড়ে অপেক্ষা করতে লাগলো অদিতির আসা। ও রাতে বরাবরের মতোই সিগারেট ফু করে ধোয়া উপরের দিকে উড়িয়ে দিতে ব্যস্ত সে। অদিতি যখন ওই পথটা পেরোলো, ও তখন দেয়াল থেকে লাফিয়ে নেমে পড়লো। দাঁড়িয়ে গেল দ্রুত, প্যান্টের ময়লা দ্রুত ঝেড়ে কলার ঠিক করে অদিতির দিকে তাকায়। অদিতি আনমনে হাঁটছে, অন্যদিকে ওর মন তেমন নেই। ধ্রুব এগিয়ে গেল 2 কদম। হঠাৎ করে কি মনে করে যেন আটকে গেল ওর পা, আর এগোতে পারলো না। পা দুটো থেমে গেল ওর। ফুরফুরে মনটা ওর সংকীর্ণ হয়ে যায়। ধ্রুব যতই মন্ত্রীর ছেলে হোক, ও তো অদিতির কাছে সেই একই রাস্তার বখাটে একটা ছেলে, যার কাজ মারধর করা, মানুষকে হেনস্থা করা। এতকাল ধ্রুব নিজের কাজগুলো নিয়ে একবারও ভাবেনি, কিন্তু এখন যে অদিতির ওর প্রতি ভয়ে চোখে ব্যাপারগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ধ্রুব অদিতির দিকে দূর থেকেই চেয়ে রয়। মেয়েটা আজ একটা সাদা রঙের কুর্তি চুড়িদার পায়জামা পরেছে, সুতির ওড়না শালীনভাবে গায়ে জড়িয়ে রাখা। কাউকে মুগ্ধ করার তারা যেন তার নেই, অথচ ধ্রুব এই মলিন বিমুগ্ধ মেয়েটাকেই দূর থেকে মনটা ভরে দেখেই যাচ্ছে। সাদা গায়ে অদিতির সৌন্দর্য যেন রীতিমতো চোখে লাগছে ধ্রুবর। ওই স্থিরভাবেই রোবটের মতো চেয়ে রয় ওর দিকে। অদিতি হেঁটে একটা ফোনের দোকানে ঢুকছে। ধ্রুব কি মনে করে হঠাৎই নিজে বরাবরের মতোই নিজের সংকীর্ণ মনের সঙ্গে বেমানি করে। ওকে চমকে দিয়ে বড় বড় পা ফেলে নিজেও ফোনের দোকানে ঢুকে পড়ে। অদিতি তখন তার হাতের বাটন ফোন দোকানের দিকে বাড়িয়ে দিয়েছে। দোকানে ধ্রুবকে দেখে অদিতিকে এড়িয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম দেয়। সালাম ধ্রুব ভাই। ধ্রুব মাথা নাড়িয়ে বসতে পড়ল। অদিতি ধ্রুবর নাম শুনে মুহূর্তে কেমন গটিয়ে গেল। ওর হাতে স্পষ্ট কাঁপছে। ও কাঁধের ব্যাগটা খামচে ধরে স্থির হয়ে গেল। ধ্রুব ততক্ষণ ওর পাশে এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। অদিতি স্পষ্ট ঘ্রাণ শুকছে। ধ্রুবর গা থেকে ভাসছে মাদকের মতো পারফিউমের সুঘ্রাণ। এই পারফিউমের ঘ্রাণ ধ্রুব যখন দোকানে ঢুকেছে তখনই পুরো দোকানময় ছড়িয়ে গেছিল। ধ্রুব অদিতিকে দেখল। ওকে কাঁপতে দেখে ধ্রুব হেসে উঠল নিঃশব্দে। দোকানি বড় বড় চোখে ধ্রুবর হাসি দেখে স্তব্ধ হয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখন ওর বাটন ফোন থেকে সিম খুলছে। দোকানে ওদের দুজনকে দেখে যা বোঝার বুঝে গেল। উনি ধ্রুবর দিকে চেয়ে ভ্রু বাঁকিয়ে অদিতিকে ইশারা করে কিছু বোঝালো। ধ্রুব সম্মতি স্বরূপ হাসল। দোকানি এবার ঠোঁট ভরে হেসে সঙ্গে সঙ্গে পাশে থাকা সহকারীকে তারা দেখালো। এই সবুজ, ম্যাডামরা চেয়ার এনে দে। ধ্রুব ভাই, আপনি আমার এই সোফায় এসে বসেন। কি খাবেন বলুন? কোকা নাই? আপনি তো খান দেখি সবসময়। ধ্রুব আরো কিছুক্ষণ থাকবে নাকি এখানে? অদিতি আর চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব ততক্ষণে সোফায় পা ছড়িয়ে বসেছে। দোকানি ধ্রুবর কিছু বলার আগে কোক একটা হাজির করেছে। অদিতির জন্য এনেছে আইসক্রিম। দোকানি অদিতিকে আইসক্রিম সাথে দেখে ও ভীষণ অবাক হলো। অদিতি অপ্রস্তুত ভঙ্গিতে দ্রুত দুহাতে মানা করে বসল। লাগবে না আমার ভাইয়া, আপনি খামোখা এগুলো আনলেন কেন? আমি খেয়ে এসেছি। লজ্জায় পড়ে এমন নানা কথায় বলতেই লাগলো। দোকানি শুনল না, জোরপূর্বক হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে গাল ভরে হেসে বলল, আমাদের ভাই কিন্তু বাইরে শক্ত হলো, ভিতরে ভীষণ নরম ভাবে। আপনি তারে ভালো রাখবেন। ধ্রুব দোকানির এভাবে সরাসরি বলা দেখে খুব খুব করে কেসে উঠল। অদিতি ভ্রু কুচকে ফেলল। এই ভাবি ভার্সিটি ছাড়িয়ে ডাক এত দূর অব্দি এসে গেছে? এসব নিশ্চয় ধ্রুব ভাইয়ের গ্যাংয়ের কাজ। অদিতি এবার কিছুটা বিরক্ত হলো। ধ্রুবর দিকে তাকালে ধ্রুব দুকাত উঁচু করে ঠোঁট উল্টে ফেললো। এমন একটা ভান করলো যেন এসবের কিছুই ওর কাজ নয়। অদিতি ছোট করে হতাশার শ্বাস ফেললো। ও দোকানের দিকে চেয়ে বলল, ভাইয়া আমার ফোন কবে নাগাদ ঠিক করে দিতে পারবেন? দোকানি অদিতির ফোনটা সহকারীকে ডেকে ওর হাতে দিয়ে দিল।
অদিতির দিকে চেয়ে যথাসম্ভব অমায়িক গলায় বলল, আজকেই দিব ভাবি। আপনার কাজ সবার আগে হবে আমার দোকানে। 10 মিনিট খাড়ান। প্রতিবাক্যে এতবার ভাবি ডাকা রীতিমতো হজম হচ্ছে না অদিতির। ও এবার দোকানের দিকে যেয়ে গম্ভীর গলায় বলে উঠল, ভাইয়া